আপনি কি বলছেন রাজপুত্র? আপনার বাবা মহারাজ অম্বিকা প্রসাদ এটা মেনে নেবেন? আপনি আমার জন্য নিজের রাজ্য ছাড়বেন? রাজ্য তো মাটির হয় জানো। বলুন বাবা, আপনার কথা আমি কখনো যদু বাবু, আপনি ঠিকই বলেছেন। রূপমঞ্জুরি এখন পাগল কুকুরের মতো হয়ে গেছে। সে নিশ্চয় চারুকে হেমরাজ্যে ফেরার পথে বাধা দেবে। ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো রানী মধুবালার তন্ত্রমাতা। মধুবালার চোখে মুখে এখন এক অদ্ভুত আনন্দ। রানীমা, তাড়াতাড়ি আজ দোকান বন্ধ রাখা হয়েছে। ভ্যাবলা, মীরা, ক্যাবলা আর ময়না সবার মুখে খুব আনন্দ। মীরা, তুই তো একদম বদলে গেছিস। আগে যখন মধুপুরে ছিলিস। রত্নগড়ের রাজসভা। রানী রূপমঞ্জুরির আগে কাঁপছে। তার সামনে কালু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কালুর সারা শরীরে কালশিটের দাগ, জামা কাপড় ধুলোয় মাখামাখি। রত্নগড়ের মন্ত্রী পাশে ভয়ে দাঁড়িয়ে আছেন। অপদার্থ, তোকে আমি পাঠিয়েছিলাম মধুপুরের সাধারণ মানুষের মনে বিষ ঢালতে, আর তুই কিনা গ্রামের চাষাদের তারাকে কুকুরের মতো পালিয়ে এলি। তোর মতো একটা বোকা চর আমার রাজসভায় আছে, এটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। আমাকে ক্ষমা করুন মহারানী, আমি তো সব ঠিকঠাকই করছিলাম, কিন্তু মধুপুরের ওই চাষাগুলো বড্ড চালাক হয়ে গেছে। চারুলতা ওদের এমন জাদু করেছে যে ওরা চারুলতার নামে কোনো খারাপ কথা শুনতেই চায় না। ওরা তো আমাকে মেরেই ফেলতো মহারানী। চারুলতা জাদু করেনি, তুই বোকামি করেছিস। মন্ত্রী, আপনি কি শুনেছেন হেমরাজ্য আর মধুপুরে কি চলছে? আগে মহারানী, খবর খুবই খারাপ। চারুলতা নাকি মধুপুর আর হেমরাজ্যকে এক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। দুই রাজ্যের রাজা এই সিদ্ধান্তে রাজি হয়ে গেছেন। এখন এই দুই রাজ্য মিলে এক বিশাল শক্তিতে পরিণত হচ্ছে। এই চারুলতা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি ওকে একা করে দিতে চেয়েছিলাম, আর ও কিনা দুটো রাজ্যকে এক করে ফেললো। না, আমি রূপমঞ্জুরি, আমি এত সহজে হার মানব না। কিন্তু মহারানী, এখন তো দুই রাজ্য এক হয়ে গেছে। এখন আমরা কি করে ওদের ক্ষতি করব? রাজপুত্র অরুণ আর চারুলতা তো এখন মধুপুরেই আছে। ঠিক বলেছিস, ওরা মধুপুরে আছে, আর এটাই আমাদের সব থেকে বড় সুযোগ। হেমরাজ্যের রাজপ্রাসাদ এখন অরক্ষিত, সেখানে শুধু রাজা অম্বিকা রানী লতা আছে। এই সুযোগে আমরা হেমরাজ্যের কারাগার আক্রমণ করব। আমি কথা দিয়েছিলাম মধুবালাকে মুক্ত করব। আজ রাতে তুই একদল সৈন্য নিয়ে হেমরাজ্যের কারাগার ভেঙে মধুবালাকে মুক্ত করে আনবি। মহারানী, এটা কিন্তু খুব বিপজ্জনকের কাজ হবে। যদি প্রহরীরা বুঝে ফেলে? কোনো বিপদ হবে না। হেমরাজ্যের সব মনোযোগ এখন মধুপুরের দিকে। মধুবালা একবার আমার কাছে চলে আসুক, তারপর চারুলতাকে আমি এমন আঘাত করব যা সে কখনো ভুলতে পারবে না। কালু, তুই এখনই যাত্রার প্রস্তুতি নে। আজ দোকান বন্ধ রাখা হয়েছে। ভ্যাবলা, মীরা, ক্যাবলা আর ময়না সবার মুখে খুব আনন্দ। মীরা, তুই তো একদম বদলে গেছিস। আগে যখন মধুপুরে ছিলি তখন তো দামি শাড়ি আর গয়না ছাড়া কথাই বলতি না, আর এখন হেমরাজ্যে গিয়ে ভ্যাবলার সাথে নিজে হাতে দোকানের কাজও করছিস। মানুষটা থেকে শেখে রে ময়না, আমি বুঝতে পেরেছি ওই গয়না আর দামি শাড়ি দিয়ে কোনো সুখ পাওয়া যায় না। আসল সুখ তো নিজের পরিশ্রমে। আর ভ্যাবলা আমাকে এত ভালোবাসে, ওর সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। শুনলি তো ক্যাবলা, আমার বউ আমাকে কতটা ভালোবাসে। তুই তো সারাদিন শুধু বউ বউ করে পাগল হতিস। আর আমার বউ দেখ, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে রে। ওরে বাবা, ভ্যাবলার তো খুব অহংকার দেখছি। আমার ময়না তো কম খাটুনি করে না। একা হাতে ফুচকার দোকান সামলানো কি সোজা কথা? তা ময়না, চারু দিদি তো দুই রাজ্য এক করে দিল, এবার থেকে আমরা কি করব? কি আর করব, আমি তো চারু দিদিকে বলেই দিয়েছি আমি আর তোকে একা হেমরাজ্যে ছাড়বো না। আমরা দুজনে মিলে এখান থেকে ফুচকার দোকান চালাবো। কি আর করব, আমি তো চারু দিদিকে বলে দিয়েছি আমি আর তোমাকে হেমরাজ্যে ছাড়বো না। আমরা দুজনে মিলে এখানেই ফুচকার দোকান চালাবো, আর মীরা আর ভ্যাবলা হেমরাজ্যে ওদের খাবার দোকান চালাবে। একদম ঠিক
আরে বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি রে। আমি আমি চারুলতা দিদিকে বলবো রাজপ্রাসাদের সামনে তোর আর ময়নার জন্য একটা সুন্দর ফুচকার দোকান করে দিতে। তখন রাজপুত্র অরুণ এসেও তোর হাতের টক জল খাবে রে। সবার হাসির শব্দে আরো মুখরিত হয়ে যায়। দুই স্বামী স্ত্রী এক সাধারণ এবং নিটল ভালোবাসার গল্পই ভীষণ মধুর। চারুলতা একটি রেশমি সুতোয় কাজ করছিলেন, ঠিক তখনই সেখানে জেসমিন এসে ঢুকলো। জেসমিনকে দেখে চারুলতা খুশি হয়ে দাঁড়ালো। আরে জেসমিন, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম বিকেলে তোদের ওই মোড়ল বাড়িতে গিয়ে তোদের সাথে দেখা করে আসবো। তুই কেমন আছিস রে বোন? আমি খুব ভালো আছি দিদি, তুমি তো অসাধারণ একটা কাজ করেছো। পুরো মধুপুরের মানুষ তো তোমার আর রাজপুত্রের জয়গান করছে। দুই রাজ্য এক হয়ে যাবে, এটা তো স্বপ্নেও কেউ ভাবেনি। এটা তো আমার একার কাজ নয় জেসমিন, বাবা রাজপুত্র আমাকে সাহায্য করেছে। কিন্তু জেসমিন, কাকিমা মানে মোরলগিন্নি তোকে কোনো কষ্ট টষ্ট দিচ্ছে না তো? আমি তো জানি তিনি বড্ড লোভী মানুষ। মা প্রথমে একটু রাগ করেছিল দিদি, তিনি ভেবেছিল আমি রাজপ্রাসাদ থেকে অনেক গয়না নিয়ে আসবো, কিন্তু রাজেশ বাবু মাকে খুব কড়া করে বুঝিয়ে দিয়েছে আর আমি মায়ের সব কাজ নিজের হাতে করে দিচ্ছি। মা এখন আমার উপর রাগ করে নেই, আমি সাধারণ জীবনে খুব শান্তিতে আছি দিদি। তুই খুব বুদ্ধিমতী জেসমিন, তুই ভালোবাসার জোর দিয়ে কাকিমার মন জিতে নিয়েছিস। আরও দেখবি ভালোভাবে তার মন জয় করে নিতে পারবি। তুই আর রাজেশ বাবু সবসময় সুখে থাক, এটাই আমাদের চাওয়া। রাত গভীর। হেমরাজ্যের অন্ধকার কারাগার, প্রহরীরা দূরে ঘুমিয়ে পড়েছে। ছদ্মবেশে কালু এসে দাঁড়ালো। সে আস্তে করে টোকা দিল। মধুবালা চমকে উঠল। তন্ত্রমাতা বসে আছে। কে কে ওখানে? রানীমা, আমি কালু। মহারানী রূপমঞ্জরি আমাকে পাঠিয়েছে। কালু, তুই এসেছিস? রূপমঞ্জরি আমাকে ভুলে যায়নি তো? আমাকে এখান থেকে বের কর কালু, আমি আর এই অন্ধকার কারাগারে থাকতে পারছি না। রানীমা, আপনি শান্ত হন, আমি সব ব্যবস্থা করে এসেছি। আজ রাতেই আমরা এই রাজ্যের তালা ভাঙবো। হেমরাজ্যের রাজপ্রাসাদে এখন চারুলতা আর রাজপুত্র অরুণ নেই, তারা সবাই মধুপুরে উৎসব করছে। এই সুযোগে আমরা আপনাকে বের করে সোজা রত্নগড়ে নিয়ে যাব। তন্ত্রমাতা ফিসফিস করে বলে ওঠে, ও রানীমা, বিপদের কথা। ধরা পড়লে কিন্তু রাজা অম্বিকা প্রসাদ আমাদের জ্যান্ত রাখবে না। তুই চুপ কর বুড়ি, আমি এই সুযোগ কোনোভাবেই ছাড়বো না। কালু, তুই তালা ভাঙার ব্যবস্থা কর। আমি রত্নগড়ে গিয়ে চারুলতার এই হাসি মুখ চিরতরে মুছে দেব। ও ভেবেছে দুই রাজ্য এক, সে খুব সুখে শান্তিতে থাকবে, আর আমি ওর সব শান্তি কেড়ে নেব। কালু একটি লোহার যন্ত্র দিয়ে কারাগারের তালা খোলার চেষ্টা করে। মধুবালার চোখে তখন স্বাধীনতার স্বপ্ন আর চারুলতার প্রতি চরম ঘৃণার আগুন। মধুপুরের রাজপ্রাসাদে খোলা ছাদ, আকাশে উজ্জ্বল চাঁদ। চারুলতা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। দুই রাজ্য এক করার সিদ্ধান্ত নেওয়ার পর তার মনে এখন অনেক শান্তি। ধীর পায়ে রাজপুত্র অরুণ তার পেছনে এসে দাঁড়ালো এবং আলতো করে চারুলতার কাঁধে হাত রাখলো। চারু, তুমি আবার একা একা চাঁদ দেখছো? আমি কিন্তু তোমার এই চাঁদের সাথে বন্ধুত্ব মোটেও পছন্দ করি না। আমার তো মাঝে মাঝে চাঁদের উপর খুব হিংসে হয়। চারুলতা হাসি মুখে অরুণের দিকে ঘুরে তাকিয়ে বলে, রাজপুত্র, আপনি চাঁদের সাথে হিংসা করছেন? চাঁদ তো আকাশের সৌন্দর্য, আর আপনি তো আমার পৃথিবীর আলো। তোমার এই মিষ্টি কথাগুলো শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় চারু। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তা সত্যি হেমরাজ্য আর মধুপুরের জন্য এক নতুন সকাল নিয়ে এসেছে। বাবা মধুরাজাও খুব খুশি হবেন। এই সব কিছু পেছনে কিন্তু আপনার অবদান সবচেয়ে বেশি রাজপুত্র। আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন, আপনি যদি আমার জন্য নিজের রাজ্যের অধিকার ছাড়তে রাজি না হতেন, তবে আমি হয়তো এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না। আমি তো তোমাকে আগেই বলেছি চারু, রাজ্য দিয়ে আমি কি করব? তুমি যদি আমার পাশেই না থাকো, আমার কাছে হেমরাজ্যের রাজমুকুটের চেয়েও তোমার এই হাসিটার দাম অনেক বেশি। আমরা কাল সকালেই হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। সেখানেও তো সবাইকে এই খুশির খবরটা দিতে হবে। ঠিক বলেছেন রাজপুত্র। মা লতার যোগবাবু নিশ্চয়ই আমাদের পথে বসে আছেন, কিন্তু আমার মনের ভেতরে কেন জানি না একটু ভয় কাজ করছে।
রূপমঞ্জুরি এত সহজে চুপ করে থাকার পাত্রী নয়। সে নিশ্চয়ই নতুন কোনো চক্রান্ত শুরু করেছে। তুমি কোনো ভয় পেও না চারু। যতক্ষণ আমরা দুজনে একসাথে আছি ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আমাদের হারাতে পারবে না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তাদের এই গভীর ভালোবাসার বিশ্বাস আগামী দিনের সব বিপদের বিরুদ্ধে এক অভেদ্য ঢাল তৈরি করলো। হেমরাজ্যের অন্ধকার কারাগারের বাইরের দিক খটখট শব্দে প্রহরীদের ঘুম ভাঙার আগেই ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো রানী মধুবালার তন্ত্রমাতা। মধুবালার চোখে মুখে এখন এক অদ্ভুত আনন্দ। রানীমা, তাড়াতাড়ি পা চালান, প্রহরীদের ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আমরা পেছনের জঙ্গল দিয়ে রত্নগড়ের দিকে সোজা পালিয়ে যাব। এখানে এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। মধুবালা বেরিয়ে যেন বুক ভরে বাতাস নিল। আহ, কতদিন পর আমি এই খোলা হাওয়া গায়ে মাখছি। লতার চারুলতা ভেবেছিল আমাকে অন্ধকার কূপে পচিয়ে মারবে, কিন্তু মধুবালা এত সহজে মরে না রে কালু। আমার মুক্তির দিন আজ চলে এসেছে। ও রানীমা, এখন তো সব কথা বলার সময় নয়। যদি পেছন থেকে প্রহরীরা আমাদের দেখে ফেলে তবে রাজা অম্বিকা প্রসাদ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। চলুন তাড়াতাড়ি, জঙ্গল পার হতে অনেক সময় লাগবে। ভয় পাস না বুড়ি, আজ রাতের অন্ধকার আমাদের সাথী। কালু, তুই ঠিক বলেছিস। রূপমঞ্জুরির কাছে একবার পৌঁছাতে দে আমাকে, তারপর আমি এই হেমরাজ্যের রাজপ্রাসাদের প্রতিটি ইটে আগুন লাগাবো। চারুলতা ভেবেছে দুই রাজ্য এক করে খুব শান্তিতে রাজত্ব করবে। আমি ওর ওই শান্তির ঘুম চিরতরে কেড়ে নেব। রানীমা, আমরা আগে সীমানা পার হই। রানীমা রূপমঞ্জুরি রত্নগড়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনার এই অপমানের প্রতিশোধ মহারানী নিজের হাতে নেবেন। চারুলতার আনন্দ বেশি দিন টিকবে না। মধুবালা যাওয়ার আগে একবার হেমরাজের বিশাল প্রাসাদের দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকালো। তারপর কালু আর তন্ত্রমাতার সাথে রাতের অন্ধকারে জঙ্গলের পথে মিলিয়ে গেল। চারুলতার জীবনের সবচেয়ে বড় বিপদ এখন জেলের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে এলো। হেমরাজ্যের রাজপ্রাসাদ, যোগু মোড়লের কক্ষ। যোগুবাবু এখন অনেকটা সুস্থ। দুজনের মুখে আজ এক অদ্ভুত তৃপ্তির হাসি, কিন্তু চোখের কোণে এক অজানা ভয়ের ছায়াও লুকিয়ে আছে। জানেন তো, আজ বিকেলে মধুপুর থেকে রাজদূতের খবর শুনে আমার বুকটা গর্বে 10 হাত চওড়া হয়ে গেছে। আমাদের চারুমা যা করেছে তা তো ইতিহাস হয়ে থাকবে। দুই রাজ্য এক করে দেওয়া কি মুখের কথা? একদম ঠিক বলেছেন মহারানী। আমার সারু মা তো শুধু আমার মেয়ে নয়, সে তো এখন দুই রাজ্যের ভাগ্য বিধাতা। আমি তো সামান্য এক তাঁতি ছিলাম। আমার ঘরে বড় হয়ে সে এমন বিশাল এক সিদ্ধান্ত নেবে আমি তো তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর রাজপুত্র অরুণ ছেলে হিসেবে হীরের টুকরো, সে সারুর জন্য নিজের সিংহাসনের মায়া ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে গেল। অরুণের মতো রাজপুত্র সত্যিই হয় না, কিন্তু জানেন, এত আনন্দের মাঝেও আমার বুকের বাদিকটা কেমন যেন ধুকপুক করছে। মনে হচ্ছে চারুর মাথার উপর দিয়ে কোনো একটা বড় বিপদ ঘনিয়ে আসছে। কাল তো ওরা মধুপুর থেকে রওনা দেবে, পথে কোনো বাধা আসবে না তো? আপনি একদম ভয় পাবেন না মহারানী। সত্যের পথে যে আটে বিধাতা তার সহায় হন। রানী রূপমঞ্জুরি হয়তো অনেক চক্রান্ত করবে, কিন্তু চারুর পাশে যখন অরুণ আছে আর মধুপুরের মানুষের আশীর্বাদ আছে, তখন কেউ ওর একটা চুলো বাঁকাতে পারবে না। আপনি শুধু বিধাতার কাছে প্রার্থনা করুন। বিধাতা করুন, আপনার কথাই যেন সত্যি হয়। কাল সকালে চারু আর অরুণ যেন সুস্থ শরীরে এই প্রাসাদে ফিরে আসতে পারে। ওরা এলে আমি নিজে দুই রাজ্যের মহামিলনের উৎসবের আয়োজন করব। হঠাৎ জানালার বাইরে একটা দমকা হাওয়ায় ঘরের প্রদীপটা কেঁপে উঠল। যোগুবাবু আর লতা দুজনেই চমকে উঠল আর জানালার দিকে তাকালো। প্রদীপটা নিভল না ঠিকই, কিন্তু এই দমকা হাওয়া যেন কোনো এক অশুভ সংকেত দিয়ে গেল। কালু আর মধুবালার পলায়নের খবর তখনও এই প্রাসাদের কারো জানা নেই, কিন্তু মায়ের মন যেন বিপদের গন্ধ আগেই টের পেয়ে গেল। মনটার মধ্যে এমন কুকাইছে কেন আমার? আবার কোনো বিপদের লক্ষণ নাকি? সকালের আলো ফুটতেই হেমরাজের কারাগারের সামনে প্রহরীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একজন প্রহরী দৌড়াতে দৌড়াতে সে রাজসভার দিকে যায়। রাজসভায় মহারাজ অম্বিকা প্রসাদ, রানী লতা চিন্তিত মুখে বসে আছে। যোগুবাবু লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হেমরাজ্যের সম্মান মাটিতে মিশে গেছে। কি বলছিস? কিসের সম্মান?
পরিষ্কার করে বল। মহারাজ, কারাগারের বিশাল লোহার তালাটাকেও ভেঙে ফেলেছে। ভেতরে রানী মধুবালা আর বুড়ি তন্ত্রমাতা নেই, তারা রাজ্যের অন্ধকারে পালিয়েছে। আমরা চারদিকে খুঁজেছি কিন্তু কোথাও তাদের টিকিটিও পাওয়া যাচ্ছে না। হে বিধাতা, কাল রাতে আমার মন এমনি এমনি কুল গায়নি। আমি জানতাম ওই কালু আর রূপমঞ্জরি চুপ করে বসে থাকার পাত্রী নয়। ওই মধুবালা তো একটা বিষাক্ত সাপ, সে নিশ্চয়ই রূপমঞ্জরির কাছে পালিয়েছে। ঠিক বলেছেন মহারানী, ওরা জেলের খাসা ভেঙে সোজা রত্নগড়ে পাঠিয়েছে। কিন্তু মহারাজ, আমার যে বড্ড ভয় করছে। আজ সকালে তো আমার সারুমার রাজপুত্র অরুণের মধুপুর থেকে রওনা দেওয়ার কথা। পথে যদি ওই শয়তানের দল ওদের উপর হামলা করে। যোগুবাবু, আপনি ঠিকই বলেছেন। রূপমঞ্জুরে এখন পাগল কুকুরের মতো হয়ে গেছে। সে নিশ্চয় চারুকে হেমরাজ্যে ফেরার পথে বাধা দেবে। মন্ত্রী, আপনি এক্ষুনি একদল সৈন্য নিয়ে মধুপুরের রাস্তার দিকে এগিয়ে যান। রাজপুত্র আর যুবরানীকে কড়া পাহারা এই প্রাসাদে নিয়ে আসবেন, দেরি করবেন না। রাজপ্রাসাদের আনন্দময় পরিবেশ মুহূর্তের মধ্যে এক অজানা আতঙ্কে পরিণত হয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।